আসসালামু আলাইকুম। আমাদের তৃতীয় জিকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইরফাজ হাসান আছি আপনাদের সাথে। আজকে আমাদের বিষয় হচ্ছে বন্দর। আমরা খুবই অল্প সময় নিব, সবাই চেষ্টা করব খাতা কলম নিয়ে বসার জন্য, নোট করার জন্য, এবং তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতোই। সেজন্যই আমরা খুব অল্প পরিমাণে পড়লেও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলোই পড়ব। আচ্ছা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাংলাদেশের 3টি পোর্ট রয়েছে, যাকে বন্দর বলা হয়, সমুদ্র বন্দর। বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি। একটি হচ্ছে চট্টগ্রাম, যা প্রতিষ্ঠিত হয় 1887 সালে এবং এটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম বলতে আয়তনের দিক থেকে প্রথম, বৃহত্তর বড়র দিক থেকে এটি হচ্ছে সবচেয়ে বড়, এবং পৃথিবীতে এর অবস্থান 64। পুরো পৃথিবীর সবচেয়ে বড় বন্দরগুলোর মধ্যে চট্টগ্রামের অবস্থান হচ্ছে 64। আচ্ছা, এখন আসা যাক মংলা সমুদ্র বন্দর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা, যা 1950 সালে প্রতিষ্ঠা করা হয় এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। তো এখানে একটি জিনিস বলে রাখা উচিত, এই দুটি মাঝে চট্টগ্রাম পোর্টটি করা হয় ইংরেজ আমলে এবং মংলা পোর্টটি করা হয় পাকিস্তান আমলে, এবং পায়রা পোর্টটি করা হয় স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে 2013 সালে এর কাজ শুরু হয়। পায়রা হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এবং এটি গভীর সমুদ্র বন্দর হিসাবেও পরিচিত। এটির অবস্থান পটুয়াখালী। আচ্ছা, আমরা এবার পরিচালনার দিকে আসি। এই সমুদ্র বন্দরগুলো সাধারণত বাংলাদেশ নেভি দ্বারা পরিচালনা করা হয়ে থাকে। তো বাংলাদেশ নেভির রেয়ার অ্যাডমিরাল মোহাম্মদ ভুল উচ্চারণ করার জন্য মোহাম্মদ সোহাইল এর তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ করা হয়। তিনি এর মহাপরিচালক। এবং মুক্তিযুদ্ধের সময় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এখানে দুটি পোর্ট মুক্তিযুদ্ধের সময়ও অবস্থান করত। একটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং একটি হচ্ছে মংলা সমুদ্র বন্দর, এবং এগুলো 10 নম্বর সেক্টরে অবস্থান করত। ঠিক আছে, মুক্তিযুদ্ধে যে 11টি সেক্টর রয়েছে তার 10 নম্বর সেক্টরে অবস্থান করত দুটি সমুদ্র বন্দর। আচ্ছা, চট্টগ্রাম সমুদ্র বন্দর যেহেতু বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর, সেই জন্য বাংলাদেশের সমুদ্র এখানে 3টি টার্মিনাল রয়েছে, যেখানে মালামাল লোড আনলোড করা হয়। এবং এই চট্টগ্রাম পোর্টের গভীরতা, মানে একটি জাহাজের গভীরতা 9.2 মিটার হলে সে আসতে পারবে, তার বেশি হলে সে আসতে পারবে না, কম হলে তো অবশ্যই আসতে পারবে। আচ্ছা, বাংলাদেশে আরেকটি গভীর সমুদ্র বন্দরের প্রস্তাবনা হয়েছিল, সেটি হচ্ছে সোনাদিয়া মহেশখালী। আচ্ছা, বাংলাদেশের নদী বন্দর রয়েছে 46টি, যার মধ্যে সর্ববৃহৎটি হচ্ছে নারায়ণগঞ্জ নদী বন্দর। আর বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল। বাংলাদেশে একমাত্র জেলা যেখানে 3টি স্থলবন্দর রয়েছে সেটি হচ্ছে সিলেট। আচ্ছা, মায়ানমারের সাথে আমাদের একমাত্র স্থলবন্দর হচ্ছে টেকনাফ। এখন বলতে পারেন, ভাইয়া আপনি শুরু করলেন সমুদ্র বন্দর দিয়ে চলে গেলেন স্থলবন্দর। অবশ্যই বন্দর রিলেটেড গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন আমাদের পড়তে হবে, সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। আচ্ছা, এবার আসি আমাদের মংলা সমুদ্র বন্দরের পরিচালকের নাম, মহাপরিচালক জনাব রেয়ার অ্যাডমিরাল শাহিন হোসেন, যিনি বাংলাদেশ নেভির একজন কর্মকর্তা, এবং এটি খুলনায় অবস্থিত পরশুর নদীতে। এবং এই পোর্টটি যখন প্রতিষ্ঠা করা হয় তখন এর নাম ছিল চালনা।
চালনা, যা পরবর্তীতে মংলা নাম দেওয়া হয়। আচ্ছা, এই জিনিসটি কিন্তু মংলা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দরটি কিন্তু একটি বিশেষ কাজের জন্য বিখ্যাত, সেটি হচ্ছে সুন্দরবন পর্যটন কেন্দ্র। সুন্দরবন পর্যটন কেন্দ্র কেন গুরুত্বপূর্ণ? কারণ সুন্দরবন দেখতে যে সকল পর্যটক আসে বিদেশ থেকে, তারা সবাই এখানে উপস্থিত আসে, এসে এই পোর্টের মাধ্যমে উপস্থিত হয়। আচ্ছা, তারপরে আসি আমরা পায়রা সমুদ্র বন্দরের মহাপরিচালকের নাম হচ্ছে রেয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। নামগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না পরিচালকের, কিন্তু বাকি যে তথ্যগুলো দেওয়া হয়েছে এখানে সবই গুরুত্বপূর্ণ, সবই আসার মতো। তো আমাদের ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা আসি। আমাদের বর্তমানে জিকে পার্টটি আজকে এ পর্যন্তই শেষ। আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে, আমি ইদানিং লক্ষ্য করছি অনেকের অনেক প্রশ্ন রয়ে গেছে। তো যাদের অনেক প্রশ্ন রয়ে গেছে তাদের প্রশ্নগুলো করতে পারো তোমরা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা 01907483862 এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ, এখানে মেসেজ দিলেই তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, এখানে সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়। অবশ্যই ফেসবুক গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের আরেকটি জিনিস মনে করে দেয়, আর মাত্র 2টি ক্লাস পরে আমাদের পরীক্ষা নেওয়া হবে। জিকে 5 এর পর জিকে এক্সাম 1 অনুষ্ঠিত হবে। আমরা তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই এক্সামটি সম্পূর্ণ ফ্রি, এবং এই এক্সামের পর এখান থেকে একটি তালিকা প্রকাশ করা হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিসাবে। আশা করি তোমরা সবাই অংশগ্রহণ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।